সংস্কার প্রক্রিয়া সাফল্যের উপর নির্ভর করবে আগামীর পথরেখা, বললেন আলী রিয়াজ। বাস্তবায়নের সহযোগিতার আহ্বান। হাসিনা দোসররা দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে, অভিযোগ জাহিদ হোসেনের। ষড়যন্ত্র মোকাবেলা করে সমৃদ্ধ দেশ করার প্রত্যয়। জাকসুতে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদলের ভোট বর্জন, পরাজয় জেনেই ভোট বিতর্কিত করার অপচেষ্টা, অভিযোগ শিবিরে। এবং হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন নিভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশের পথরেখা, আর এটি বাস্তবায়নে সকলের সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় এসব কথা জানান তিনি বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে কমিশন। সংস্কার প্রক্রিয়ায় ভিন্ন মত ও নোট অব ডিসেন্ট সহ বেশিরভাগ আলোচনায় একমত রাজনৈতিক দলগুলো। ডক্টর আলী রিয়াজ আরও বলেন, ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়ন কিংবা রাষ্ট্র সংস্কার বিষয়ে কোনো কিছু কাউকে চাপিয়ে দিবে না। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। এই প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করেছে ঐকমত্য কমিশন। চেষ্টা করেছে কারণ হচ্ছে যে আমরা সকলেই চাইছি যে এই সংস্কার প্রক্রিয়ার সাফল্য, কারণ এর উপর বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ভর করছে। আপনাদের মধ্য থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আপনারা যাবেন, সরকারের যাবেন, সরকারের বিরোধিতাও করবেন, রাজনীতির পুঙ্খানুপুঙ্খ দিকগুলো আপনারা বিবেচনা করবেন। যেহেতু আপনারা বিভিন্ন সময় এই বিষয়ে বিভিন্ন রকম ভাবেই সমঝোতার জায়গায় এসেছেন, আমরা এটাই আশা করি কমিশন। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোটের এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। ডক্টর জাহিদ বলেন, সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। বিএনপি ঘোষিত ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামত করে আইনের সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের সব অধিকার ফিরিয়ে দেয়া হবে। দোসররা ধর্মীয় উগ্রবাদকে উস্কে দেয়া সহ বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস করছে বলেও অভিযোগ করেন তিনি। শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়াতে আছে, কিন্তু তার যে দোসররা আজকে যে আপনার আমার মাঝখানে ছড়িয়ে আছে, এই কথাটি ভুলে গেলে চলবে না। এবং এই মানুষগুলো খালি সুযোগ খুঁজছে, কখন সুযোগ পাবে। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে সংসদ নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ভোট বর্জন করেছে সংসপ্তক সহ আরও ৪টি প্যানেল। এমনকি রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করে ছাত্রদল। আর ভোট পুনঃবিবেচনার দাবি জানিয়েছে ভোট বর্জন করা বাকি প্যানেলগুলো। তবে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব বলেছেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে। এর আগে গতকাল সকাল ৯টায় শুরু হয় ভোট গ্রহণ। এর কিছুক্ষণ পরই বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ব্যালট পেপারে ভুলের অভিযোগ ওঠে। অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপির পন্থী ৩ শিক্ষক।
জুলাই অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৫ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার বিচারপতি গোলাম মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। এছাড়া চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ গতকাল শেষ হয়েছে। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ৪ আসামির পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। তিনি এ মামলা থেকে পলাতক ৪ আসামির অব্যাহতি চান। ঘটনাস্থলের আশেপাশে এবং ওই ঘটনাস্থলে ওই রামপুরা থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, রামপুরার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি বিটিভির মতো ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আরও অন্যান্য স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে। অতএব এই যে পুড়িয়ে দিয়েছে কারা, এটাও লার্নের ট্রাইব্যুনালদের এটা বিবেচনা আনা উচিত। এছাড়া এই মামলায় গ্রেফতার এএসআই চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে শুনানি করেন আইনজীবী সরওয়ার জাহান। তার আসামি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে দাবি করেন তিনি। আসামি চঞ্চল সরকার, ফর্মার এএসআই রামপুরা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চার্জ হিয়ারিং ডেট ছিল। আমরা চার্জ হিয়ারিংটা মাত্র ওপেন করেছি। অন দ্য আদার হ্যান্ড প্রসিকিউশন বলে গেছেন মাননীয় আদালত আমাদেরকে আগামী মঙ্গলবার দিন পরবর্তী চার্জ শুনানির জন্য নির্ধারণ করেছে। ট্রাইব্যুনাল আগামী মঙ্গলবার অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য করেন। দুজন মানুষকে গুলি করে হত্যা করা, আরেকজন শিশুকে গুলি করা, যার যে গুলিটা ওই শিশু ৬ বছরের একটা শিশু, তার মাথা ভেদ করে তার নানির গায়ে লেগে সেই নানি শহীদ হয়ে যান এবং শিশুটি আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসা করা হয় দেশে এবং দেশের বাইরে। এর বাইরে আরেকজন মানুষ জুমা নামাজ পড়ে বের হওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়। সবচাইতে আলোচিত ঘটনা ছিল আমির হোসেন নামে ১৮ বছরের একটা কিশোর, যে গুলি বর্ষণ থেকে বাঁচার জন্য নির্মাণাধীন একটা ৩তলা ভবনের যে সেন্টারিংয়ের যে সমস্ত ম্যাটেরিয়াল ছিল সেগুলো ধরে কার্নিশে ঝুলে থেকে বাঁচার চেষ্টা করছিলেন। তখন দুজন পুলিশ অফিসার, একজন এএসআই চঞ্চল আর একজন এসআই তরিকুল, তারা দুজনে মিলে ৬ রাউন্ড গুলি করে পরপর তাকে হত্যা করার উদ্দেশ্যে। এছাড়া চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ পর্যন্ত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী রোববার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আন্দোলনে অংশগ্রহণ করা অবস্থায় তাদের সামনে ৩ জনকে পুলিশ গুলি করে হত্যা করে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উদ্যোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শুরু হয়েছে ৪ দিনব্যাপী রূপায়ণ বসুন্ধরা প্রপার্টি ফেয়ার ২০২৫। গতকাল রাজধানীর বসুন্ধরা রূপায়ণ লেক ক্যাসেল কন্ডোমিনিয়ামে মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান দেওয়ান। এতে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী, চিফ বিজনেস অফিসার রেজাউল হক লিমন এবং হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম তারেক। এ সময় রূপায়ণের সিইও মিজানুর রহমান দেওয়ান জানান, আধুনিক সুবিধা সম্পন্ন আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পকে গ্রাহকের কাছে পৌঁছে দিতেই প্রপার্টি ফেয়ারের আয়োজন করা হয়েছে। আর মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, রূপায়ণ হাউজিং ২৭ বছরের পথ চলায় প্রিমিয়াম গেটেড কমিউনিটি, কন্ডোমিনিয়াম ও আইকনিক কমার্শিয়াল প্রকল্প নির্মাণে কাজ করছে। মেলায় রূপায়ণের রেডি ও অনগোয়িং প্রকল্প স্পোর্ট বুকিংয়ে থাকছে বিশেষ অফার। মেলাটি চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। যেমন এবারকার ফেয়ারে আমরা যেমন ফ্রি স্কিন ট্রিটমেন্ট মানে পার্টনার হিসাবে আমাদের এখানে বায়োজিন এসেছে, সেই ট্রাভেল প্ল্যান করার জন্য এখানে টিভিএস হলিডে এসেছে, যে এখানে বসে কিন্তু ওনারা ওনাদের ফ্যামিলির ট্রাভেল প্ল্যানিংগুলো করতে পারবে। রূপায়ণ কিন্তু সবসময় এই ধরনের কমিউনিটি লিভিংকে প্রমোট করে এসেছে, যাতে মানুষ শুধুমাত্র একটা স্কোয়ার ফিটে বন্দি জীবন নয়, স্কোয়ার ফিটের পাশাপাশি যাতে মানুষ সেখানে বসবাস করার পাশাপাশি জীবনযাপনের জন্য এবং তার মনোজাগতিক বিকাশের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থাগুলো একই আবাসন এলাকার মধ্যে পেয়ে থাকে। এবার এনএসি নিবেদিত নিউজ স্টোরি অফ দ্য উইক।
গত এক দশকে ডিম, দুধ ও মাংস উৎপাদনে ঈর্ষণীয় সাফল্য এসেছে। জনসংখ্যার প্রবৃদ্ধির সাথে সাথে প্রোটিনের চাহিদা বাড়ছে, যা দেশীয় উৎপাদন বৃদ্ধি করে মেটানো হচ্ছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী উৎপাদন বৃদ্ধি পেলেও বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। রফিকুল ইসলাম রলির রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। বর্তমানে দেশে নিবন্ধিত খামারের সংখ্যা ৬৬,০০০ ও অনিবন্ধিত ৭০,০০০। সব মিলিয়ে মোট খামার ১,৩৬,০০০। প্রাণী সম্পদ অধিদপ্তরের তালিকাভুক্ত খামারের সংখ্যা ৫,৭৭,৪১৬ জন। নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে দুধ উৎপাদনকারী খামারের সংখ্যা প্রায় ১২ লাখ। এই শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ১ কোটি মানুষ। ফলে দেশজুড়ে গরু ও ছাগল উৎপাদনে এক ধরনের নীরব বিপ্লব ঘটছে। দেশে ২০২২-২৩ অর্থবছরে মাংসের চাহিদা ছিল ৭৬ লাখ মেট্রিক টনের বেশি। সেখানে উৎপাদন ৮৭,১০,০০০ মেট্রিক টনের ওপরে, অর্থাৎ চাহিদার চেয়েও ১১ লাখ মেট্রিক টনের বেশি মাংসের উৎপাদন হয়েছে। ডিমে গেল অর্থবছরে চাহিদা ছিল ১৮ কোটি ৬ লাখের বেশি। সেখানে উৎপাদন হয়েছে ২৩ কোটি ৩৭ লাখ ৬৩,০০০-এর বেশি, অর্থাৎ চাহিদার চেয়েও ডিমের উৎপাদন বেশি হয়েছে ৫ কোটি ৩১ লাখ। উৎপাদন চাহিদার চেয়ে বেশি হলেও কেন বাজারে অস্থিরতা? সেই প্রশ্নের উত্তরে এই কর্মকর্তা বলেন, উৎপাদন খরচ ও খাবারের দাম বেড়ে যাওয়ায় দাম বেড়েই চলেছে। গবাদি পশু লালন পালনের এখন একটা বড় চ্যালেঞ্জ হলো আসলে খাদ্য, পশু খাদ্য। কারণ আপনি জানেন যে আমাদের দেশের যে গবাদি পশুর একটা বড় অংশ, বিশেষ করে লার্জ অ্যানিম্যালের, যেটা গরু, ছাগল, ভেড়া, মহিষ, লার্জ অ্যানিম্যালের খাদ্য আসলে কমার্শিয়াল ফিড কিন্তু সেরকম এখন আমরা বাংলাদেশে অ্যাভেলেবল হয়নি, বা যেটা অ্যাভেলেবিলিটি আছে সেটা প্রাইস কিন্তু খুবই বেশি হাই। খামারিদের উৎপাদন খরচ নিয়ন্ত্রণ করা গেলে মিলবে সুফল। ক্ষুদ্র খামারিদের যে পর্যায়ে ঘাসের যদি আমরা উৎপাদনটা একটু বাড়াতে পারি, সেক্ষেত্রে হয়তো কিছুটা হলো খামারি একটু ভালো অবস্থানে থাকবে। তো ওভারঅল আসলে খাদ্য নিয়ে আমরা এরকম একটা পরিকল্পনা দিন আমরা কাজ করছি। দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদের অবদান কম নয়। বছরে এ খাত থেকে ৪৬,৭৭৩ কোটি টাকার বেশি আয় সরকারের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। চিকিৎসা সেবায় ভোগান্তির চিত্র নতুন নয়, তবে ভিন্ন উদাহরণও রয়েছে। এমনই একটি হাসপাতাল ম্যাক্স 8 হাসপাতাল, যেখানে মুনাফা নয়, রোগীকে কম খরচে সর্বোচ্চ সুচিকিৎসা দেয় মূল লক্ষ্য। শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সোয়েব সাত্তার লিজন। চিকিৎসা খাতে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় নিয়ে রাজধানীর মিডফোর্ডে যাত্রা শুরু ম্যাক্স 8 হাসপাতালের, যেখানে দক্ষ চিকিৎসকরা দিচ্ছেন সেবা। আধুনিক যন্ত্রপাতিতে করা হচ্ছে সব ধরনের পরীক্ষা। রাজধানীর বুকে কম খরচে উন্নত পরিবেশে সেবা নিতে পেরে সন্তুষ্ট রোগীরা। আমি এখানে তাৎক্ষণিকভাবে শুক্রবারে আসছিলাম আমার এক বাচ্চাকে নিয়ে অ্যাপেন্ডিক্সের জন্য। ওনাদের খুব আন্তরিকতাভাবে ওনারা ট্রিটমেন্ট করলো, খুব ভালোভাবে সেবা দিল আমাদের বাচ্চাদের, এবং ওনাদের আন্তরিকতা কোনো ত্রুটি নেই। ডক্টর দেখাই প্লাস স্টাফরা সবই ভালো এখানে, হ্যাঁ সেবাটাও খুব ভালো। প্রতিষ্ঠানটির পরিচালক জানান, মুনাফা নয়, স্বল্প খরচে রোগীদের সর্বোচ্চ উন্নত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করছেন তারা। এমআরআই মেশিন যদি হয় তাহলে ওই পেশেন্টটাকে অনেক দূর গিয়ে এমআরআই করতে হবে। আমরা চেষ্টা করতেছি খুব অল্প সময়ের মধ্যে একটা এমআরআই মেশিন সেট আপ করার জন্য। তাহলে হয়তো আমরা কমপ্লিট একটা সার্ভিস আমরা দিতে পারবো। এমআরআইটার জন্য আর অনেকেই হয়তো অনেক দূরে যেতে হবে না। আমরা চেষ্টা করতেছি ভবিষ্যতে অল্প পয়সায় অল্প ইনভেস্ট, কারণ আমাদের ইনভেস্টমেন্ট যাই হোক মানুষের যাতে এক্সপেন্সিভ না হয় ট্রিটমেন্টটা, এইখান থেকেই যেন করতে পারি, এরকম একটা ব্যবস্থা যাতে আমরা করে দিতে পারি। হাসপাতালটিতে আধুনিক আইসিইউ, এইচডিইউ, উন্নত ল্যাব সহ পরিচ্ছন্ন পরিবেশে সেবা প্রদান করা হয়। সোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে এএসবিআরএম নামে এক স্টিল মিল কারখানার শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়কে টায়ার চালিয়ে ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছেন। বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, এএসবিআরএম স্টিল মিল কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও বেতন দিচ্ছি বলে নানা টালবাহানা শুরু করেন। বৃহস্পতিবার শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। এ কারণে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকেন।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পুজো উদযাপন পরিষদের উপজেলা কমিটির সাথে আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাঙ্গরা বাজার থানা পুলিশের আয়োজনে বাঙ্গরা বাজার থানার পুলিশ এসআই নাহিদ হাসানের সঞ্চালনায় বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার AKM কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম ভুইয়া, সাধারণ সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি, বাঙ্গরা বাজার থানা। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সংস্কার প্রক্রিয়া সাফল্যের ওপর নির্ভর করবে আগামীর পথরেখা, বললেন আলী রিয়াজ। বাস্তবায়নের সহযোগিতার আহ্বান। হাসিনা দোসররা দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে, অভিযোগ জাহিদ হোসেনের। ষড়যন্ত্র মোকাবেলা করে সমৃদ্ধ দেশ করার প্রত্যয়। জাকসুতে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদলের ভোট বর্জন, পরাজয় জেনেই ভোট বিতর্কিত করার অপচেষ্টা, অভিযোগ শিবিরের। এবং হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।